হ্যালো এভরিওয়ান, আমি ফারদিন। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের এসএসসি সিলেবাসের বিজিএস চ্যাপ্টার 6। এই চ্যাপ্টারের মধ্যে আমরা তিনটা টপিক দেখতে পাই: দ্য স্টেট, সিটিজেনশিপ, ল। এই তিনটা টপিককে আমরা আলাদা আলাদা কন্টেন্টসে ডিফারেন্টভাবে ক্যারেক্টারাইজ করেছি পয়েন্ট ওয়াইজ এক্সাম ফ্রেন্ডলি ম্যানারে, জানি আমাদের এক্সামে পয়েন্টগুলো ক্যারি করতে ইজি হয় অ্যান্ড আমরা সহজেই অল্প পড়ে বেশি মার্ক তুলতে পারি। আমরা এখান থেকে কনসেপ্টগুলোকে পড়বো, তারপর ডিফারেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে পড়বো, জানি আমাদের একদম ঠাটা মুখস্থ না করতে হয়, ইজিলি জানি আমরা এক্সামে অ্যান্সার করতে পারি অ্যান্ড ইজিলি চ্যাপ্টার 6টাকে শেষ করতে পারি। এই ক্লাসের মূল আকর্ষণ হচ্ছে গিয়ে স্পেশাল পয়েন্ট। এই স্পেশাল পয়েন্টটা এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ যদি 100 মার্কসের কোয়েশ্চেন হয়, মোটামুটি 20 মার্কসই এই স্পেশাল পয়েন্টটা থেকে আসবে। আমরা আলাদা আলাদা তিনটা পেজে ক্লাস শেষে এটাকে ডিসক্রাইব করব। এইটার মধ্যে আছে হচ্ছে গিয়ে স্টেট নিয়ে কে কী বলেছে, সিটিজেনশিপ নিয়ে কে কী বলেছে, ল নিয়ে কে কী বলেছে, লাইক প্রফেসর গিতেল কি বলছে, প্রফেসর গার্নার কি বলছে, অ্যারিস্টোটলের কি আইডিয়া ছিল স্টেট নিয়ে, এই আইডিয়াগুলা কে কী বলছে, এটা এমসিকিউতে অনেক আসে, প্লাস শর্ট কোয়েশ্চেনে অনেক আসে। এটা আমরা সহজভাবে, একদম পানির মতন সহজভাবে ক্লাসের লাস্টে ঠান্ডা মাথায় পড়বো। এই ক্লাস শেষে তোমরা আমার ডেসক্রিপশনে বক্সে দেওয়া পিডিএফটা দেখে নিবা। নোটসের পিডিএফ দিয়ে দিছি, বাংলা ভার্সনেরও ইংলিশ ভার্সনেরও। তাইলে তোমাদের জন্য ইজি হবে, নোটসও করতে হবে না, জাস্ট ক্লাসে যা যা বলতেছি শুনো, মাথায় ঢুকাও অ্যান্ড কিছুটা মুখস্থ করো। বেশি মুখস্থ করতে হবে না, কিছুটা বানায় বানায় কনসেপ্ট লিখবা অ্যান্ড যা যা বলতেছি সেগুলো করবা। ওকে এভরিওয়ান, তাহলে আমরা ফার্স্টে ডিসকাস করবো স্টেট নিয়ে। এখন আমরা পড়বো দ্য কনসেপ্ট অফ স্টেট। ওয়ার্ল্ডের কোনো জায়গায় স্টেটের একটা সিঙ্গেল ডেফিনাইট ইউনিভার্সাল ডেফিনেশন নেই, যে ওয়ার্ল্ডের এভরি কর্নারে এভরি পিপলের কাছে স্টেট বলতে যে একই জিনিস মিন করে এরকমের কিন্তু না। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্টিস্টরা দ্য টার্ম স্টেট রিফার্স টু আ কমিউনিটি অর সোসাইটি অর্গানাইজড আন্ডার ওয়ান ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট উইদিন আ ডেফিনাইট টেরিটরি অ্যান্ড সাবজেক্ট টু নো আউটসাইড কন্ট্রোল, এমনটাই মনে করে। মানে হচ্ছে একটা ডেফিনাইট টেরিটরির মধ্যে কোনো আউটসাইড কন্ট্রোল থাকবে না, কোনো ফরেন ইন্টারফারেন্স থাকবে না, কোনো ফরেন ইন্টারভেনশন থাকবে না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট থাকবে। এমন একটা কমিউনিটি আর সোসাইটিকেই স্টেট মনে করা হয়। এই স্টেটের পিপলদেরই থাকবে সুপ্রিম পাওয়ার, আর গভর্নমেন্টের উপর কারোর ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ফরেন ইনফ্লুয়েন্স থাকবে না, এটাকে স্টেট বলা হয়। আর স্টেটটাকে পলিটিক্যাল সায়েন্টিস্টরা অনেক জায়গায় কমিউনিটি অর সোসাইটি নামে ডিফাইন করেছে। কমিউনিটি আর সোসাইটি হিসাবে দেখে পলিটিক্যাল সায়েন্সের স্টেটটাকে। এখন আমরা পড়বো দ্য হিস্টোরি অফ স্টেট। হিস্টোরি অনেক বড় একটা জিনিস স্টেটের। ফার্স্ট এটা শুরু হয়েছিল এনশিয়েন্ট গ্রিসে। গ্রিসে শুরু হওয়ার পরে স্টেট অনেক দিন ছিল না। গ্রিসে যে শুরু হয়েছিল তারপর যে শেষ হয়ে গেছিলো অনেক দিন ছিল না, মাঝখানে অনেকদিন কিংডম সালতানাত এগুলোর রুল ছিল। তারপরে রোমানরা আবার এটাকে ইভলভ করে। এইটাই আমরা এখন পড়বো। গ্রিক ফিলোসফার্সরা মনে করত পলিস অর সিটি স্টেট অ্যাজ অ্যান আইডিয়াল ফর্ম অফ অ্যাসোসিয়েশন ইন হুইচ দ্য হোল কমিউনিটিস কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক নিডস কুড বি স্যাটিসফাইড। এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে একটা কমিউনিটির, একটা হোল কমিউনিটির কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, ইকোনমিক নিডস স্যাটিসফাই করা যাবে, এটাকেই গ্রিক ফিলোসফার্সরা স্টেট মনে করতো। ফার্স্টে ওরা সিটি স্টেট অথবা পলিস বলতো, কারণ ওদের ছোট ছোট সিটি ছিল লাইক অ্যাথেন্স, স্পার্টা, ওগুলাকে ওরা সিটি স্টেট বা পলিস বলতো। গ্রিক ফিলোসফার্সরা আসলে মনে করতো কি জানি, স্টেটটাকে আহামরি কিছু একটা মনে করতো, লাইক ওরা মনে করতো স্টেটটা ডিভাইন একটা কিছু, লাইক সুপার ন্যাচারাল কিছু একটা, মানে এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে ডিসিপ্লিন ক্রিয়েট করবে, সোসাইটির মধ্যে ডিসিপ্লিন ক্রিয়েট করবে, শান্তি আনবে, এরকমের কিছু একটা মনে করতো। এর জন্যই অ্যারিস্টটল বলছিল স্টেটটাকে অ্যাজ আ মিন অফ developing morality in human character. The Greek idea corresponds more accurately to the concept of nation, and the Roman Republic idea or the idea of commonwealth corresponds more accurately to the idea of modern state. মানে হচ্ছে গিয়ে গ্রিকরা যে আইডিয়াটা ছিল কমন ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড হিস্টোরি, যেটা আর কি ন্যাশনালিজম বাড়াইতো মানুষের মধ্যে, একটা ডিসিপ্লিন, একটা ন্যাশনালিজম, একটা মোরালিটি, ওইটা আসলে নেশনের সাথে বেশি করেসপন্ড করে। বাট যে মডার্ন আইডিয়াটা স্টেটের, ওইটার সাথে রোমান রেসপাবলিক, একটা বইয়ের নাম, রোমান ফিলোসফাররা যে লিখছিল রোমান রেসপাবলিকা, ওইটা বেশি করেসপন্ড করে স্টেটের সাথে। ওকে, দেন আমরা আসি দ্য বেসিক এলিমেন্ট অফ স্টেট। স্টেটের কিছু বেসিক এলিমেন্টস আছে, যে জিনিসগুলো হইতেই হবে, একটা স্টেট হওয়ার জন্য যে জিনিসগুলো হইতেই হবে সেটাকেই বেসিক এলিমেন্টস বলা হয়। ইন দ্য কনটেক্সট অফ ইন্টারন্যাশনাল ল 1933 মন্টেভিডিও শহরে একটা কনভেনশন হয়েছিল, একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে ওয়ার্ল্ডের মোস্ট প্রমিনেন্ট কান্ট্রিজের মেম্বারগুলো ছিল, ইউএসএ, রাশিয়া, তারপরে
ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির মেম্বাররাই ছিল, সবাই মিলে একটা জিনিসের উপর একমত হয় যে এই বেসিক এলিমেন্টগুলো থাকতে হবে একটা স্টেটের হওয়ার জন্য। ওইটা হচ্ছে কি আর্টিকেল 1-এ ওই বেসিক এলিমেন্টসগুলোকে ডিসক্রাইব করা হয়েছে ওই চুক্তির। আর্টিকেল 1 অনুযায়ী দ্য পিপল, দ্য স্পেসিফিক জিওগ্রাফিক্যাল টেরিটরি, দ্য গভর্নমেন্ট, দ্য সভেরিনিটি, এই 4টা জিনিস থাকতেই হবে স্টেট হওয়ার জন্য। এখানে আমি আলাদা করে প্রাইমারি, সেকেন্ড ম্যান্ডেটরি, থার্ড ম্যান্ডেটরি, মেইন আর প্রিন্সিপাল এলিমেন্ট আলাদা আলাদাভাবে লিখছি, কারণ আমাদের এমসিকিউতে, সিকিউতে বলো সব জায়গায় এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। লাইক আমাদেরকে বলবে ডিসক্রাইব করো হোয়াট ইজ দ্য প্রাইমারি এলিমেন্ট অফ স্টেট, ডিসক্রাইব দ্য সেকেন্ড ম্যান্ডেটরি এলিমেন্ট অফ স্টেট, হোয়াট ইজ দ্য মেইন আর প্রিন্সিপাল এলিমেন্ট অফ স্টেট, এটা আমাদেরকে বলবে। আমরা এই জাস্ট ওয়ার্ডগুলো একদম মাথায় গাঁথে নিব। পিপল হচ্ছে গিয়ে প্রাইমারি এলিমেন্ট, দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যান্ডেটরি, দ্য গভর্নমেন্ট থার্ড ম্যান্ডেটরি, দ্য সভেরিনিটি এটা হচ্ছে গিয়ে মেইন আর প্রিন্সিপাল এলিমেন্ট। এই মেইন আর প্রিন্সিপাল বলতে আমরা সভেরিনিটি বুঝে ফেলবো, এটা জানি আমরা বুঝতে পারি ঠিক মতো। ওকে, সভেরিনিটিটা অনেক ইম্পর্টেন্ট। বেশিরভাগ সময় ডেফিনেশন অথবা ওয়ান ওয়ার্ডের যে কোয়েশ্চেনগুলো আছে 1 মার্কের, ওগুলাতে আমাদের সভেরিনিটি কি এইটাই আস্ক করে বেশিরভাগ সময়। ওকে, সভেরিনিটি এক কথায় বলতে গেলে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব। সভেরিনিটি ইজ দ্য সুপ্রিম পাওয়ার or authority of a state above all individuals and organizations। ওই স্পেসিফিক জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে যত অর্গানাইজেশন, যত কিছু ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা সুপ্রিম পাওয়ার থাকবে, অন্য বাইরের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, শুধু স্টেটের পিপলের যে ইনফ্লুয়েন্স থাকবে, এটাকে সভেরিনিটি বলা হয়। মানে সার্বভৌমত্ব, একই পাওয়ার, অন্য কেউ নাই এটার ভিতরে, মানে একক পাওয়ার, কেউ নাই এটার ভিতরে, এটাকেই বলা হয় সভেরিনিটি। আর বাকি জিনিসগুলো আমরা বানায় বানায় লিখতে পারবো। যেমন ধরো দ্য পিপল, পিপল আব্রাহাম লিঙ্কন আমাদেরকে বলছিল যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। এইটা হচ্ছে কি ডেমোক্রেসির বেসিক একটা এলিমেন্ট, লাইক বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল, সব কিছুই পিপল। এটা দ্বারা তো পিপলের পাওয়ারই বুঝাইতেছে, পিপলের অথরিটিই বুঝাইতেছে, সব কিছুর উপরে পিপল না। এই জিনিসটা আমরা বানিয়ে লিখতে পারবো যে পিপল ছাড়া একটা স্টেট কেমন হবে, পিপলই তো এলিমেন্ট, প্রাইমারি এলিমেন্ট, পিপল ছাড়া কি একটা মানুষ পেলে কে স্টেট বানাবে। তারপর দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি, একটা টেরিটরি না থাকলে তো স্টেট হবে না, একটা জায়গা তো আমাদের ওন করতে হবে, ছোট হোক বড় হোক, কিংবা ইন্ডিপেন্ডেন্ট করার জন্য একটা স্পেসিফিক জায়গাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করার জন্যই তো লড়াই করতেছি, নাহলে আমরা কিসের জন্য লড়াই করতেছি। একটা স্পেসিফিক জায়গা তো থাকতেই হবে, ইন্ডিপেন্ডেন্ট অর নিয়ারলি সো হইতে পারে। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট ছাড়া তো কোনো কিছুকে কন্ট্রোল করা যাবে না, রাইট। একটা গভর্নমেন্ট যদি না থাকে তাইলে তো আর সব কিছুকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না একটা স্টেটের, তাহলে ওই স্টেটের হেডকে, ওই স্টেটে তাইলে মানুষ কীভাবে কন্ট্রোল করবে, সুপ্রিম অথরিটিটা কেমনে গেইন করবে, সভেরিনিটি কেমনে গেইন করবে যদি গভর্নমেন্টই না থাকে। এই জিনিসগুলো আমরা বানিয়ে লিখতে পারবো, আর সভেরিনিটির ডেফিনেশনটা আমরা মুখস্থ করে নিই। ওকে, দ্য ম্যান্ডেটরি অর প্রাইম অ্যাক্টিভিটিস, এই ম্যান্ডেটরি আর প্রাইম অ্যাক্টিভিটিসগুলো বলা হয় যেই অ্যাক্টিভিটিসগুলো স্টেটের এন্টিটি প্রোটেক্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্স রক্ষার জন্য এবং সভেরিনিটি বা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আর হচ্ছে গিয়ে ওই স্টেটে যারা পিপলরা বাস করে, ফরেনার্স হোক, ওই সিটিজেন্স হোক, তাদের রাইটসগুলো, হিউম্যান রাইটসগুলো প্রিজার্ভ করার জন্য যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোকেই প্রাইম অর ম্যান্ডেটরি অ্যাক্টিভিটিস বলা হয় একটা স্টেটের। এগুলার বইতে আমাদের প্যারা করে দেওয়া আছে, অনেক ঝামেলা হয় পড়তে ওই জায়গায়। সো আমরা এটা পয়েন্ট ওয়াইজভাবে লিখবো এক্সামে, অ্যান্ড পয়েন্ট ওয়াইজভাবেই এখন পড়বো। ফার্স্টে কি আসে ম্যান্ডেটরি প্রাইম অ্যাক্টিভিটিসের মধ্যে, মেনটেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কীভাবে করা যায় এটা, এনশিওরিং সিকিউরিটি অফ লাইফ অ্যান্ড প্রপার্টি অফ দ্য সিটিজেন্স। কেন করা যাবে, কারণ হচ্ছে গিয়ে পিপলদের ল দ্বারা অ্যাভয়েড করতে হবে, প্রত্যেকটা লকে জানি পিপলরা অ্যাভয়েড করে চলে, এর জন্য আমাদের এটা করতে হবে। অফেন্ডার্সদেরকে পানিশ করতে হবে। মেনটেন ওভারঅল পিস অ্যান্ড হারমোনি, জানি পুরো স্টেটের মধ্যে একটা পিস অ্যান্ড হারমোনি সিচুয়েশন থাকে, এই কারণে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন করতে হবে। প্রোটেকশন অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা সেকেন্ডে আসে। এটা কেন করবো আমরা, টু মেনটেন রিজিওনাল অটোনমি, রিজিওনাল যেন একটা অটোনমি থাকে, কেউ যেন ইন্টারফেয়ার না করতে পারে। রিজিওনাল যে একটা অটোনমি, আমাদের যে একটা সুপ্রিম পাওয়ার থাকবে আমাদের এরিয়ার মধ্যে, আমাদের টেরিটরির মধ্যে যেন কেউ ঢুকতে না পারে, কেউ যেন ইন্টারফারেন্স না করতে পারে, এর জন্য আমাদের এটা করতে হবে। কীভাবে করা যায়, একটা পাওয়ারফুল ডিফেন্স ফোর্স অর্গানাইজ করতে হবে, জানি বাইরের কেউ অ্যাটাক করলে আমরা ওইটাকে ডিফেন্স করতে পারি। টু প্রোটেক্ট দ্য কান্ট্রি ফ্রম ফরেন ইন্টারভেনশন অ্যান্ড ইনভেডার্স, ফরেন যে ইনভেডার্স আছে যারা আমাদের কান্ট্রিতে অ্যাটাক করবে, তাদের থেকে আমাদের পিপলকে প্রোটেক্ট করতে হবে। টু মেনটেন জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি। ওকে, দেন থার্ডে আসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর ইন্টারন্যাশনাল কোঅপারেশন।
এটা কেমনে করা যায়, ফরেন যে অফিসেসগুলো আছে, বাইরের দেশে দূতাবাস, এম্বাসি, তারপর বিভিন্ন ডিলস হয় বাইরের দেশের সাথে, পিস ডিলস, ট্রেড ডিলস, চুক্তি, এগুলো বাইরের দেশের সাথে ইন্টারন্যাশনাল একটা কোঅপারেশন করা, ইউএন ম্যাটার্সে, ইউনাইটেড নেশনসে সবার সাথে সহমত হওয়া, এগুলা কি ফরেন অ্যাফেয়ার্স বলা হবে। 4. The enactment of laws and its implementation ensuring proper justice. একটা প্রপার জুডিশিয়ারি বানানো, জানি জাস্টিসটা দেশে প্রিভেল থাকে, লাইক এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট। এস্টাবলিশমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এটা কেমনে করা যায়, টু অ্যাকমপ্লিশ রুটিন ওয়ার্ক, যে আমাদের স্টেটের প্রত্যেকটা রুটিন ওয়ার্ক থাকে, এটা প্রতি বছরই ছাড়া হয় যে কখন কি করা হবে, প্রত্যেক বছরের একটা প্ল্যান, রুটিন ওয়ার্ক, এটা প্রতি বছরই ছাড়া হয়, এই রুটিন ওয়ার্কটা আমাদের কমপ্লিট করা লাগবে। টু রান দ্য স্টেট স্মুথলি, স্টেটের জানি কোনো প্রবলেম না হয়, একদম স্মুথলি যাইতে পারে, কোনো অবস্টেকল জানি না আসে, অ্যান্ড স্টেটের সব কিছুর উপরে জানি ওভারঅল একটা কন্ট্রোল থাকে অ্যাডমিনিস্ট্রেশনের। ওকে, দেন 6 ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স, রিসোর্সেস অ্যান্ড দ্য ইকোনমি, স্টেটের ফাইন্যান্স, রিসোর্স অ্যান্ড ইকোনমিকে ভালো মতো ম্যানেজ করতে হবে, নাহলে তো স্টেট দেউলিয়া হয়ে যাবে, তাই না? ওকে, দেন আমরা আসি দ্য ওয়েলফেয়ার অ্যান্ড অপশনাল রেসপন্সিবিলিটিস অফ দ্য স্টেট। এগুলো কী কী, প্রমোশন অফ এডুকেশন, কালচারাল প্রমোশন, সায়েন্টিফিক রিসার্চ, ট্যুরিজম ডেভেলপমেন্ট, ডিজাস্টার রিলিফ বিয়ন্ড বর্ডার্স, ইকোনমিক ডেভেলপমেন্ট, environmental protection, infrastructure development, providing healthcare to citizens, encouraging volunteerism। সিকিউতে কিংবা অন্য কোথাও এই অপশনাল অথবা ওয়েলফেয়ার রেসপন্সিবিলিটি সম্পর্কে বললে আমরা পয়েন্টগুলো লিখবো, পয়েন্টগুলো ডিসক্রাইব করতে পারি, কিংবা পয়েন্টগুলো লিখেই আমরা মার্ক তুলতে পারবো সিকিউতে ভালো। ওকে, এগুলো আমি একটু শাফল করে লিখছি 10টা পয়েন্ট, কারণ জানি তোমরা এটা মুখস্থ করো, মুখস্থ করে আবার লিখবা একটা খাতায়, এটা আলাদা মুখস্থ করে একদম না দেখে আলাদা একটা খাতায় লিখবা। একটা টেকনিক আছে, এই টেকনিকটা কাজে লাগাইতে পারো, লাইক প্রমোশন, এগুলো আগে লিখবা, লাইক প্রমোশন অফ এডুকেশন, কালচারাল প্রমোশন, আগে এটা লিখবা, তারপর লিখবা প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, তারপর ডেভেলপমেন্ট লিখবা, ট্যুরিজম ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই 3টা ডেভেলপমেন্ট লিখবা। তারপরে কি করবা, তারপরে যে ডিজাস্টার রিলিফ বিয়ন্ড বর্ডার্স, প্রোভাইডিং হেলথ কেয়ার টু সিটিজেন্স, যেগুলো মিলে না একসাথে সেগুলো আলাদা লিখবা। তারপর হচ্ছে গিয়ে ধরো ভলেন্টিয়ারিজম লিখলা, এভাবে লিখবা। এই টেকনিকটা কাজে দেয়, মুখস্থ করতে, পয়েন্টগুলো মুখস্থ করতে অনেক হেল্প হয়। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের স্টেট টপিকটা শেষ হলো। এই চ্যাপ্টারে স্টেট টপিকটাই কম্পারেটিভলি অন্যগুলোর থেকে একটু বড় ছিল। স্টেট টপিক আমরা কী কী পড়লাম, দ্য কনসেপ্ট অফ স্টেটে কী পড়লাম, স্টেট বলতে কী বোঝানো হয় পলিটিক্যাল সায়েন্টিস্টদের মতে, তারপরে দ্য হিস্টোরি অফ স্টেট, দ্য গ্রিক আইডিয়া, দ্য রোমান আইডিয়া, তারপরে দ্য বেসিক এলিমেন্টস অফ স্টেট পড়লাম আমরা, দ্য পিপল, দ্য গভর্নমেন্ট, তারপরে দ্য স্পেসিফিক জিওগ্রাফিক্যাল টেরিটরি, দ্য সভেরিনিটি। তারপর ফাংশনস অফ স্টেটে আমরা 2টা টপিক পড়ছি, একটা হচ্ছে কি দ্য ম্যান্ডেটরি আর প্রাইম অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে কি দ্য ওয়েলফেয়ার আর অপশনাল অ্যাক্টিভিটিস, একটা অপশনাল একটা ম্যান্ডেটরি, এই 2টা পড়ছি, 2টাই আমরা পয়েন্ট আকারে পড়ছি, এই পয়েন্ট আকারে আমরা পরীক্ষা হলে লিখবো। তাহলে আমরা এখন এই চ্যাপ্টারে সেকেন্ড টপিক শুরু করব, সিটিজেন, দ্য কনসেপ্ট অফ সিটিজেন। সিটিজেন ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড সিভিক্স থেকে নেওয়া হয়েছে। সিটিজেন বলতে আসলে কী বোঝায়, সিটিজেন, যারা একটা সিটিতে বসবাস করে তাকেই সিটিজেন বলা হয়, একদম লিটারাল মিনিংয়ে। বাট যদি আমরা পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশনের দিকে যাই, তাইলে a citizen is a person who legally belongs to a country and has rights and duties under its laws. সিটিজেন এমন একটা মানুষ যে কিনা একটা কান্ট্রিতে বিলং করে, একটা কমিউনিটি বা সোসাইটিতে বিলং করে, অ্যান্ড তার কিছু রাইটস আছে ওই সোসাইটির প্রতি, অ্যান্ড ডিউটিসও আছে ওই সোসাইটির প্রতি, তাকেই সিটিজেন বলা হয়। সিটিজেন টপিকটা তোমার 1 মার্কের যে কোয়েশ্চেনগুলো আছে, তারপর 2 মার্কের শর্ট কোয়েশ্চেনগুলো ওখানে চাইতে পারে, ডেফিনেশন, হোয়াট ইজ সিটিজেন, তারপর হোয়াট ইজ সিটিজেনশিপ, এটাও চাইতে পারে। সিটিজেন আর সিটিজেনশিপের মধ্যে পার্থক্যটা কি আমি বুঝাই। সিটিজেন হচ্ছে গিয়ে তোমার যে হচ্ছে গিয়ে ওই কান্ট্রিতে বিলং করে লিগালি, অ্যান্ড রাইটস অ্যান্ড ডিউটিস আছে। অ্যান্ড সিটিজেনশিপ কি, সিটিজেনশিপ হচ্ছে কি তার স্ট্যাটাসটা, একটা সিটিজেনের স্ট্যাটাসটাকে সিটিজেনশিপ বলে। সিটিজেন তো আর আকাশ থেকে পড়ে হয়ে যায় নাই, ওই সিটিজেনের যে স্ট্যাটাসটা ওইটাকে সিটিজেনশিপ বলা হয়। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ সিটিজেন টু দ্য স্টেট, এটা কি, স্টেটের যেমন কিছু রেসপন্সিবিলিটিস আছে প্রত্যেকটা সিটিজেনের উপর, প্রত্যেকটা সিটিজেনেরও কিছু রেসপন্সিবিলিটিস আছে টুয়ার্ডস দ্য স্টেট। এই রেসপন্সিবিলিটিসগুলোকে আমরা 10টা পয়েন্টে ভাগ করছি, যেন আমরা এক্সামে ভালো করে মার্ক তুলতে পারি অ্যান্ড সহজে A+ পেতে পারি। Obedience to the law, loyalty to the state, defense of the state, payment of taxes,
participation in democracy, respect for rights of others, promotion of national unity, contribution to the development, upholding moral and ethical value. এখন আমরা শুরু করব এই চ্যাপ্টারের একটু কম্পারেটিভলি লার্জার টপিক দ্য ল। লটাকে আমরা বেশি কমপ্লিকেট না করে ইজিলি সহজভাবে পড়ার ট্রাই করবো, জানি আমরা কম করেই A+ পাইতে পারি অ্যান্ড ইম্পর্টেন্ট এফিশিয়েন্ট পড়াগুলো পড়বো। ওকে, দ্য ল ইজ আ সিস্টেম অফ রুলস and principles created and enforced by the state to regulate human behavior, maintain order, ensure justice, and protect rights within the society. ল হচ্ছে কি একটা রুলস অ্যান্ড প্রিন্সিপালসের সিস্টেম, যেটা কিনা ক্রিয়েটও করা হয় অ্যান্ড ইমপ্লিমেন্টও করা হয় একটা স্টেটের দ্বারা। ল ইজ আ গাইডিং ফ্রেমওয়ার্ক হুইচ টেলস আস হোয়াট উই মাস্ট ডু, মে ডু, মাস্ট নট ডু। পরীক্ষা হলে এটা লিখে দিবা খাতার মধ্যে, স্যার খুশি হয়ে যাবে এটা দেখা। ল ইজ আ গাইডিং ফ্রেমওয়ার্ক হুইচ টেলস আস আমরা কি করতে পারবো, কি করা উচিত আর কি একদমই করা উচিত না। The rules and bindings obeyed by the people in social life are called social laws. তাহলে social laws কি? The rules and bindings obeyed by the people in social life. এটা আসতে পারে যে social lawsটা কি, এটা 1 মার্কের কোশ্চেন আসতে পারে। The sources of law. ল এর কিছু সোর্সেস আছে যেখান থেকে লগুলোকে ডিরাইভ করা হয়েছে, পারহ্যাপস 6টা আছে। According to political scientist Holland, there are 6 main sources of law. They are the custom, the religion, the precedence of the court, the scientific discussion, the sense of justice, the parliament. এই 6টা কি কি এটা আমরা এখন একটু বুঝবো অ্যান্ড বুঝে পরীক্ষা হলে যে আমাদের মতন করে আমরা পরীক্ষার খাতায় লিখব। দ্য কাস্টম। দ্য কাস্টম হচ্ছে গিয়া আগে মানুষ অনেক সালিশিতে বসতো, অনেক সমাজে অনেক কথাবার্তা হইতো, মানুষের মধ্যে অনেক প্রচলন ছিল। ওই প্রচলনগুলাই আস্তে আস্তে সময়ের সাথে ডিরাইভ হয়ে লতে পরিণত হয়েছে। এনশিয়েন্ট ব্রিটেনে অনেক এগুলা ছিল, এখন ব্রিটেনের যে মোস্ট অফ দ্য লস সেগুলো ওই জায়গা থেকেই ডিরাইভ করা হয়েছে। দ্য রিলিজিয়ান। দ্য রিলিজিয়ান একদম ইজি, লাইক রিলিজিয়াস বইগুলা থেকে, কোরআন থেকে, তারপরে ভেদাস, তারপরে লস অফ শারিয়া, বিভিন্ন নবী রসুলের কথা, তারপর বিভিন্ন ওহি, এইসব জিনিস থেকে যে লগুলা নেওয়া হয়েছে ওইটা হচ্ছে কি দ্য রিলিজিয়ান। এই রিলিজিয়ান লগুলা এই বাবার সম্পত্তি, ছেলে পাওয়া, ছেলে মেয়ের যে ভাগাভাগি, এগুলা আছে রিলিজিয়ান ল। তারপর বিয়ে শাদির যে কথা, ওগুলার মধ্যে রিলিজিয়ান ল এর ইমপ্লিমেন্টেশন আছে। দ্য প্রিসিডেন্স অফ দ্য কোর্ট, লাইক এইটা দ্বারা বোঝানো হয় যে ধরো একটা কোর্টে একটা বিচার চলতেছে, ওই বিচারে কারেন্ট কোনো ল দ্বারা ওই বিচার করা সম্ভব না, একটু ইউনিক একটা বিচার, লাইক কোনো কিছুর সাথে মিলতেছে না, তখন কি হবে, জাজ কি করবে, নিজে একটা ভার্ডিক্ট দিবে, মানে একটা শুনানি দিবে। ওই জাজের যে শুনানি, ওই শুনানিটা পরে ভাইবা চিন্তা যদি দেখা যায় যে ওই শুনানিটা একদম পারফেক্ট ছিল, এটাকে একটা ল হিসাবে মানা যায়, তাইলে ওইটাকে দ্য প্রিসিডেন্স অফ দ্য কোর্ট বলা যায়। দ্য সায়েন্টিফিক ডিসকাশন, এইটা কি হয়, সায়েন্টিফিক লজিকের দ্বারা আসে, একদম সহজ বাংলা কথা। বিভিন্ন সায়েন্টিস্টরা একসাথে যে ডিসকাশন করে বিভিন্ন ল নিয়ে, এইটাকে ল বানানো যায়, একটা সায়েন্টিফিক লজিক রাগায়, ওগুলাকেই বলা হয় সায়েন্টিফিক ডিসকাশন দ্বারা আসা ল। এটাকে পলিটিক্যাল সায়েন্টিফিক ডিসকাশনও বলা যায়। দ্য সেন্স অফ জাস্টিস। সেন্স অফ জাস্টিস হচ্ছে গিয়ে একটা ল দ্বারা যদি কোনো সমস্যার সমাধান না করা যায়, তখন জাস্টিস দ্বারা সমাধান করা যাবে। একটা নিজের বুদ্ধি দিয়ে, নিজের বুদ্ধি ক্ষমতা দিয়ে, নিজের একটা জাস্টিস বোধ দিয়ে যেই সলিউশনটা করা হবে সেটা কি বলা হবে, দ্য সেন্স অফ জাস্টিস। ওইটাকেও পরে পিছে ল বানানো যেতে পারে। দ্য পার্লিয়ামেন্ট, প্রত্যেকটা লই পার্লামেন্ট থেকে আসে, পার্লামেন্ট থেকে পাস করানো হয়। পার্লামেন্টের পারমিশন ছাড়া তো ল বানানো যাবে না, পার্লামেন্ট থেকে যে লটা উৎপাদন করা হবে সেটা কি, দ্য পার্লামেন্ট সোর্সেস অফ ল বলা হবে। The necessity of law for good governance. The rule of law stands on 2 basic concepts. এই দুইটা কি কি, the supremacy of law, law এর যে supremacy, above everything, above all, এইটা একটা। আরেকটা হচ্ছে কি equality of everyone to the law, আইনের চোখে যে সবাই সমান, এইটা। The necessity of law for good governance, এইটা আমরা 7টা পয়েন্টে পড়ব। Maintains order and stability, ensures justice and equality, limit abuse of power, protects rights and freedom, promotes transparency and accountability,
strengthens democracy and sovereignty, improves overall welfare and quality of life. এখন আমরা শুরু করব আমাদের তিনটা স্পেশাল পয়েন্ট। এই তিনটা স্পেশাল পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, সো আমরা একটু মনোযোগ দিই। স্টেট নিয়ে কে কী বলেছে এবং কি বলেছে, আমরা এটাকে বই অনুযায়ী পড়বো, কারণ এমসিকিউতে এভাবেই দিবে। অ্যারিস্টটল, আর.এম. ম্যাকইভার, প্রফেসর গার্নার, এই তিনজন স্টেট নিয়ে বলছে। স্টেটের কথা বলতে এই তিনজনের কথা আমাদের মাথায় আসবে, অন্য কারোর কথা মাথায় আসবে না। অ্যারিস্টটল, আর.এম. ম্যাকইভার, প্রফেসর গার্নার। অ্যারিস্টটল কী বলছে, আর.এম. ম্যাকইভার কী বলছে, এত কিছু আমাদের মুখস্থ করতে হবে না, আমরা দু একটা জিনিস এখান থেকে মুখস্থ করব। প্রফেসর গার্নার মোস্ট কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার ডেফিনেশন দিছে। আমরা এখান থেকে প্রফেসর গার্নার কি বলছে এই জিনিসটা মুখস্থ করব। আমাদের বাকি দুটা মুখস্থ করতে হবে না, আমরা প্রফেসর গার্নার কি বলছে এই জিনিসটা মুখস্থ করব। আর মনে রাখবো যে অ্যারিস্টটল বলছিল, আর.এম. ম্যাকইভার বলছিল, আর প্রফেসর গার্নার বলছিল। এমসিকিউতে তিনজনের একজনের অপশন যদি থাকে আর স্টেট রিলেটেড যদি থাকে, আমরা তিনজনের একজনকে দিয়ে দিব। সিটিজেনশিপ নিয়ে কে কী বলেছে এবং কি বলেছে বই অনুযায়ী। অ্যারিস্টটল, হারোল্ড জি লাস্কি, প্রফেসর গিতেল, এই তিনজন বলছে। অ্যারিস্টটলকে আমরা এখানে কমনে দেখতে পাই শুধু সিটিজেনশিপ আর স্টেট। অ্যারিস্টটল দুইটা নিয়ে বলছিল, সো দুইটা কথা একদম আলাদা, আমরা পড়লেই বুঝতে পারবো যে এইটা স্টেট নিয়ে বলছে আর ওইটা সিটিজেনশিপ নিয়ে বলছে। কোনটা স্টেট নিয়ে কোনটা সিটিজেনশিপ নিয়ে ইজিলি বোঝা যেতেছে। সো এখানে বলছে অ্যারিস্টটল, হারোল্ড জি লাস্কি আর প্রফেসর গিতেল, এই তিনজনের কথা বললে আমাদের মাথায় আসবে সিটিজেনশিপ। এখান থেকেও আমরা সব মুখস্থ করবো না, আমরা এখান থেকে পড়বো অ্যারিস্টটল কি বলছে। অ্যারিস্টটল বলছিল যে ডিরেক্ট যে পার্টিসিপেট করবে অ্যাডমিনিস্ট্রেশনে, একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট হবে, যে লাইক কর্মচারী কিংবা কর্মকর্তা হয় যদি, তাইলেই তাকে সিটিজেন বলা যাবে। এটা আগে ভাবা হতো, কিন্তু এখন এটা একদম কমপ্লিটলি রং, কারণ অনেক মানুষ আছে, সবাইকে তো আর অ্যাডমিনিস্ট্রেশনে জায়গা দেওয়া যেতেছে না, কিন্তু সবাই সিটিজেন, এটাকে এখন অ্যাকসেপ্ট করা হয় না, এটা আগের কথা। হারোল্ড জি লাস্কি বলছে দ্য পার্সন হু টেক ফ্যাসিলিটিস অফ দ্য স্টেট অ্যান্ড রিমেন লয়াল টু দ্য স্টেট আর কল্ড সিটিজেন। এটা আমরা সহজেই মুখস্থ করে ফেলতে পারি, একদম ইজি আছে, আমাদের এইটা অত একটা মুখস্থ করার দরকার নেই। প্রফেসর গিতেল এই জিনিসটা অত একটা দিবে না, তারপর আমরা এখানে একটা ইজি আছে, সো একবার করে পড়ে যাব। ল নিয়ে কে কী বলেছে এবং কি বলেছে। ল নিয়ে বলছে হচ্ছে গিয়ে টি.এইচ. গ্রিন, হল্যান্ড আর উইড্রো উইলসন। এই তিনজনের নাম বললে আমাদের লয়ের কথা মাথায় এসে পড়বে। এই তিনজন একদম কমপ্লিটলি আলাদা, অন্য কোনো কিছুতে কমন নাই কিন্তু। টি.এইচ. গ্রিন, হল্যান্ড, উইড্রো উইলসন, এই তিনজন শুধু ল নিয়েই বলছে, এই তিনজনের নাম ল বাদে অন্য কিছুতে নাই। টি.এইচ. গ্রিন কি বলছিল, লস আর রাইটস অ্যান্ড বাইন্ডিংস ইম্পোজড বাই দ্য স্টেট। শুধু আমরা টি.এইচ. গ্রিনের কথাটা মনে রাখবো, বাকিগুলো আমাদের অত একটা মনে রাখার দরকার নেই। প্রফেসর হল্যান্ডেরটা চলে মুখস্থ রাখতে পারি, এটা একদম ইজি আছে, আর এটা আমাদের অত একটা মুখস্থ রাখার দরকার নেই। আমরা এখন একটা সিকিউ এক্সাম্পল দেখি। পিডিএফে আমি এই সিকিউটা দিয়ে দিছি, এই সিকিউটা তোমরা নিজেরা এখন করার ট্রাই করবা। আমি যেই পিডিএফে যেগুলো দিছি নোটস এবং ক্লাসে যা পড়াইলাম সেইটা অনুযায়ী তুমি অ্যান্সার সাজানোর ট্রাই করবা, পয়েন্ট ওয়াইজভাবে একটু বেশি অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, তাইলে আমাদের হবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যত বেশি এমসিকিউ করা যায়, যত ভালো মতন, আমাদের এমসিকিউ ভালো মতন করার দরকার নেই, আমরা জাস্ট এমসিকিউ গাইড খুলবো কিংবা যেখানেই করি না কেন আমরা এমসিকিউ যতগুলা কভার করা যায়, এমসিকিউ জাস্ট দেখা যাইতেই থাকবো, ফটোজেনিক মেমোরিতে রাখবো। এমসিকিউ যতগুলা করা যায়, যত বেশি করবো এমসিকিউ তত ভালো মতো করতে হবে না আমার এমসিকিউ করতে হবে পরিমাণ অনুযায়ী। এমসিকিউর পরিমাণ যত বেশি হবে তত আমাদের নলেজ বেশি বাড়বে। ওকে গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জন্য বেস্ট লাক থাকবে তোমাদের এক্সামের জন্য। আশা করি তোমরা বিজিএস চ্যাপ্টার 6টা ভালো মতন বুঝতে পারছো, আর একদম ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা এক্সামে অ্যান্ড ভালো পয়েন্ট তুলতে পারবা। পিডিএফটা ভালো মতন দেখে যাবে, আলাদাভাবে নোটসও করতে হবে না, পিডিএফ থেকে দেখবা অ্যান্ড এই একটা সিকিউ তুমি ট্রাই করবা, তাইলেই হবে। আর এমসিকিউ যত বেশি করার ট্রাই করবা তত ভালো হবে। তোমরা ভালো মতন প্রিপারেশন নাও তাইলে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।